ছেড়ে দেন না, আমি ব্যথা পাইতেছি তো, ছাড়েন। আগে ক এই বাড়ি থেকে বার হবে কিনা ক। মা, আমি আমার স্বামীর বাড়ি ছেড়ে কোথাও যাব না। এটা আমার স্বামীর বাড়ি, আমার শ্বশুর বাড়ি। এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। তা কেন যাবি? এখানে তো রাজার হাল পেয়ে গেছিস না, বাপের বাড়িতে তো সেটা নাই। তোর মামাই তোর ওইভাবে রাখতে পারে না। মা, তুমি কি তোতা পাখির মতো বোঝাচ্ছ যে এই বাড়ি থেকে যাবে কিনা? দেও না দুইটা অষ্টা মেরে বাড়ি থেকে বের কইরা। এই শোন, আমার ছেলে যেহেতু এই বাড়িতে নাই, আজকে তুই এই বাড়ি থেকে বের হবি। আমার ছেলে বাড়িতে থাকলে তো তোকে আমি একদমই বার করতে পারবো না। যেহেতু আমার ছেলে আজকে বাড়িতে নাই, এই মুহূর্তে তুই এই বাড়ি থেকে বিদায় হবি। না মা, আপনার ছেলে বলছে আমি যেন এই বাড়ি থেকে কোথাও না যাই, আর আমি আমার স্বামীর অনুমতি ছাড়া কোথাও বের হতে পারবো না। এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। শোনো মা, এইটারে কিভাবে বাড়ি থেকে বাইর করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। তুমি তো পারবে না, আমি ওরে দেখাচ্ছি মজা। ভালোই ভালোই কইতেছি, তুই তাড়াতাড়ি এই বাড়ি থেকে বার হ, নইলে নইলে মা, মা আমারে মাফ করে দেন মা, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাইতে পারবো না মা, আল্লাহর হস্তে আমারে ছাইড়া দেন মা। আচ্ছা, ভালোই ভালো যেহেতু যাইবি না, দাঁড়া তোরে আমি মজা দেখাইতেছি। মা একটা ইট দে তো, আজ করে নই গেলাম। আমার ছাইড়া দেন সাসা মা। দিয়ে মাথাটা শেষ করে দাও তো। উঠ মা। মা, তুমি এটা কি করতেছিলা? একটু হইলেই তো মরে যাইতো। মারার জন্যই তো আমি এরকম করতেছি, বুঝবার পারো না? বিএন সাহেবা, আমার ভাগ্নি কি এমন অপরাধ করছে যার জন্য ওর সাথে তো খারাপ ব্যবহার করতেছেন? লোকজনের কাছে শুনতাম আপনার নাকি আমার ভাগ্নিটা দেখতে পারেন না, কিন্তু আজকে তো নিজের চোখে দেখলাম আমার ভাগ্নি এইখানে কত সুখে আছে। আমার ভাগ্নি তো আপনার বাড়ির বউ, বউয়ের সাথে কেউ এরকম খারাপ ব্যবহার করে? আমার মা কেন এমন করে সেটা আপনি বোঝেন না? ভোলায় বেলা একটা এতিম মাইয়াকে আমার ভাইয়ের ঘাড়েতে গছাই দিছেন। আপনার কি কোনো বিবেক বুদ্ধি নাই? আপনি একটা ছোট লোক হয়ে এরকম ছোট লোক ভাগ্নিটারে এত বড় কোটিপতি বাড়িতে গছাই দিছেন? এরকম বাড়ির যোগ্য আপনার ভাগ্নি? মুন্নি, মুখ সামলায় কথা বল। কার সাথে খারাপ আচরণ করছিস? সে এই বাড়ির আত্মীয়, আত্মীয়দের সাথে সবসময় ভালো আচরণ করতে হয়। ছোট লোকদের সাথে কি আর ভালো আচরণ করব? ও তো গরিব, ও তো ছোট লোক, অভদ্র কোথাকার। আপনি কথাটা ঠিকই কইছেন, আমরা গরিব ছোট লোক, কিন্তু ছোট লোক হইলেও না আমরা সম্মানটা বুঝি, আপনারা বোঝেন না। আরে আমার ভাগ্নি তো আপনাকে বাড়ির বউ, এই বাড়ির সম্মান, তারে লাইফ থেকে আপনারা ধুলাই মিশাই দিতেছেন, কিন্তু আমরা বুঝি বাড়ির বউয়ের কেমন সম্মান করতে হয়, আত্মীয় স্বজনের কেমন সম্মান করতে হয়। একটা কাজ করলে তো পারেন, আপনার এত আদরের ভাগ্নি রে তাড়াতাড়ি এই বাড়ি থেকে নিয়ে যান। মা, তোমার একটা কথা আমি কতবার বলবো, ও এই বাড়ি থেকে কোথাও যাবে না। ও যদি এই বাড়ি থেকে চলে যায় তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তুই এই বাড়ি থেকে চলে যাবি মানে? তুই তো আমার সন্তান, এই বাড়ি থেকে চলে গেলে ওই ছোট লোকের সন্তানটা যাবে। ভাই, একটা জিনিস বুঝলাম না, তুই এত বউ পাগলা কেন? এরকম একটা এতিম ছোট লোকের বাচ্চারে তুই খালি বউ 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 করিস। আরে ও কি তোর সাথে যায় বল? তুই ওরে তালাক দিয়ে দে, মা তোরে আবার বড় লোক দেখে একটা বিয়ে করাবে, তাইলে তুই বউ পেয়ে যাবি। বিয়ে তো হয়নি এখনো, তাই স্বামী স্ত্রীর সম্পর্কটা তুই বুঝিস না। আগে বিয়েটা হোক, তারপর বুঝবি স্বামীর উপরে স্ত্রীর দায়িত্ব কতটুকু আর স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব কতটুকু। এই শোন, আমি কোনো কথা শুনতে চাই না, তুই এক কাজ কর, আজকেই এই মেয়েটাকে এই বাড়ি থেকে তাড়াতাড়ি বিদায় কর। আর শোনেন, হ্যাঁ, আপনি আপনার ভাগ্নিকে নিয়ে খুব ভালো মতো এই বাড়ি থেকে বিদায় হয়ে যান তো। আপনার আর বাড়ি করানো লাগবে না, আমি আমার ভাগ্নির নিয়ে এখন এই বাড়ি থেকে চলে যাব। মাগো, তুই আর কান্দিস না, কপালে যা আসাল তা তো হইবই। আসলে তোর ভাগ্যটাই খারাপ। মামা, এটা আমি কেমন কপাল নিয়ে জন্মাইছি দুনিয়াতে, কও তো?
জন্মের পরে বাপ মা দুইজনেই হারাইছে। তারপর তোমার আর মামির কাছে মানুষ। মামিও আমারে সবসময় অবহেলায় বড় করছে। তারপর বিয়ে করছি, ভাবছি একটু স্বামীর সংসারে যাই সুখের মুখ দেখবো। ওইখানেও শাশুড়ি এখন অত্যাচার করে। আচ্ছা মামা, আল্লাহ কোন কালি দিয়ে আমার ভাগ্য লিখছিল আমার কইতে পারো? মাগো, সুখের জন্য যতই কান্দাকাটি করিস না কেন, সুখ যদি কপালে লেখা না থাকে সত্যি কেউ সুখী হইতে পারে না। এই দেখ, আমার তো কোনো সন্তান সন্ততি নাই, তোরা এনে মানুষ করলাম, তোরেও সুখ দিবার পারলাম না, তোরে সুখী করতে পারলাম না। কিন্তু আশা ছিল যে বড় করে বিয়া দিছি, আমার ভাগ্নিটা সুখী হইব। এখন তোর কষ্ট দেখা সত্যি আমার বুকে আর সহ্য হইতেছে না, আমার খুব কষ্ট হইতেছে মা। তাই শোন, তোর মামা তো বাইসা আছে, আমি কামাই রোজগার করে অন্তত তোর মুখে দুইটা ভাত দিতে পারো। আমি থাকতে তুই অত চিন্তা করিস না, চল ঘরে চল। মামা, তুমি আমার একটা কাজ করে দিতে পারবা? কি মা? মামা, তুমি আমার এক বোতল বিষ না দাও, আমি বিষ খেয়ে মরে যাই মামা। এইটুকু উপকার করো আমার মামা। এটা তুই কি কর? শোন, অত ভাঙ্গা পড়িস না, আমি তোরে কইলাম তো, আমি তো আছি। দুনিয়ার কোথাও তোর ঠাই না হইলেও আমার এই ভাঙ্গা ঘরে তোর ঠাই আছে মা, একটু বোঝার চেষ্টা কর। না মামা, সারাটা জীবন আমি তোমার জ্বালাইছি, আমি তোমার আর জ্বালাইতে চাই না বাবা। শেষ বয়সে আমি চাই না তুমি আমার জন্য কোনো কষ্ট করো। এমনিতেই সবাই তোমার অপমান করছে মামা, আমার জন্য আর কোনো কষ্ট সহ্য করতে হইব না। দাও না মামা, একটু বিষয় না দাও বাবা। বাপরি, এই কথা তুই কোনোদিন কইবি না। আরে এই দুনিয়ায় তুই স্যার আমার কেনা আছে, তুই যদি চলে যাস তাহলে এই দুনিয়া আমি তাকে কি করবো? তুই না, আমার তো মরা উচিত। মামা, আমার না আর ভাল লাগতেছে না মামা, তুমি এখন এখান থেকে যাও, আমার একটু একা থাকতে দাও। মা, আজ তুমি যে কাজটা করেছো একদমই ঠিক করোনি। মেয়েটাকে এভাবে মেরে বাড়ি থেকে বের করে দেওয়া তোমার ঠিক হয়নি। তাহলে করবোটা কি? কতদিন ধরে ওকে বলছি যে এই বাড়ি ছাড়ো, এই বাড়ি থেকে তাড়াতাড়ি বিদায় হও। কোনোভাবে সেই বাড়ি থেকে যাবে না। যা করেছি বেশ করেছি। দেখো ভাই, মা একদম ঠিক কথা বলছে। মা আর আমি তোমার বউকে অনেক বুঝাইছি যে দেখো ভাবি, তোমার এই বাড়ির স্ট্যাটাসের সাথে যায় না, তুমি তোমার লেভেলের কাউকে বিয়ে করে সংসার করে ভালো থাকবা। কিন্তু ও বোঝে না তো কি করবে, সেজন্যই তো মেরে ধরে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। দেখ, তুই আর মা যে কাজটা করেছিস, এই কাজটা যদি তোর জীবনে ঘটতো তাহলে কেমন হতো? তোর সংসারে তুই আছিস, তোর স্বামী নিয়ে তুই সুখে আছিস, তোর শাশুড়ি যদি তোকে মেরে বাড়ি থেকে বের করে দিত তাহলে কেমন লাগতো বল? আশ্চর্য ব্যাপার, আমাকে কেন মেরে ধরে শ্বশুর বাড়ি থেকে বের করে দিতে যাবে? আর আমি বা কেন চলে আসবো? ওটা তো আমার সংসার। ওইটা যেমন তোর সংসার, তোর আপন ঠিকানা, ঠিক তেমনি ওই মেয়েটারও কিন্তু এটা আপন ঠিকানা, স্বামীর সংসার। কেউ কখনো তার স্বামীর সংসার ছেড়ে যেতে চায় না। সবাই তার স্বামীর সংসারের পরিবারের প্রত্যেকটা মানুষকে আপন করে রাখতে চায়। কিন্তু কি করলি? পরিশেষে এই মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিলি। শোন, প্রতিটা মানুষ একটু সুখে থাকতে চায়, শান্তিতে থাকতে চায়। মেয়েটাকে শান্তি দিলি না। এইবার বলতো, কাজটা ঠিক করেছিস? একদম ঠিক করেছি আমরা। যা করেছি বেশ করেছি। আচ্ছা তুই বলতো, তুই শ্বশুর বাড়ি যেয়ে কোনোদিন এক মুঠো ভাত পেয়েছিস? তোকে কোনোদিন কোনো অকেশনে গিফট দিয়েছে? বল দেখি আমাকে। মা, তুমি কাকে কি বলছো? ওরা তো নিজেরাই খেতে পায় না, ভাইয়াকে কি করে খাওয়াবে? তোমার এই আধুনিক সমাজে গিফট মানে যৌতুক। মা শোনো, আমার যৌতুক পছন্দ না। আর তাছাড়া ওরা গরিব মানুষ, আমার মেয়ের বাড়ি থেকে কোনো চাওয়া পাওয়া নেই। আমি এখনই যাব, গিয়ে আমার বউকে এই বাড়িতে নিয়ে আসবো। খবরদার বলছি, তুই ওই মেয়েকে একদমই আনতে পারবি না এই বাড়িতে। সরি মা, তোমার কথা আমি মানতে পারবো না। যেহেতু আমার বউ এখান থেকে চলে গেছে, আমার বউকে ফিরিয়ে আনার দায়িত্ব আমার। তুই তোর বউকে আনতে যাবি? ঠিক আছে আন,
কিন্তু একটা কথা মনে রাখিস, তোর বউ যদি এই বাড়িতে আসে, আমি কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাব। কথাটা মনে থাকে যেন। ভাইয়া, মার এই কথা শোনার পরেও তুমি যাবে তোমার বউকে আনতে? তোমার মা বড় না বউ বড়? আরে চাইলে তো তুমি এরকম হাজারটা বউ পাবা, কিন্তু মা যদি এ বাড়ি থেকে চলে যায় আর কি মাকে ফিরিয়ে আনতে পারবা বলো? তাই আমি বলি কি ভাইয়া, তুমি ওই মেয়েকে ভুলে যাও। আরে এরকম ঘটনা তো মানুষের জীবনে ঘটতেই পারে, একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যাও না। হ্যাঁ খোকা, যা করেছি আমি তোর ভালোর জন্যই করেছি। এই মেয়ে চলে গিয়েছে তো কি হয়েছে, প্রয়োজনে তোকে আমি আরেকটা সুন্দর মেয়ে এনে দিব। মা, ভাইয়া যে রাগান্বিত হয়ে রয়েছে, মনে হয় না এখন তুমি যা কিছু বলো ভাইয়ার মাথায় ঢুকবে। চলো তো মা। আপনি তুমি? কেমন আছো? ভালো আছি। তুমি কেমন আছো? যেমনটা রেখেছো। তোমাকে ছাড়া কি ভালো থাকতে পারি বলো? তুমি সেই যে চলে এলে, আর কোনো খোঁজ খবরও নিলে না, আমি কি আর ভালো থাকতে পারি? আমি তো তোমারে ভালো থাকার রাস্তা করে দিয়ে এলাম, এখন তোমরা ভালো নাই কেন? তুমগো বাড়ির প্রত্যেকটা মানুষ আমার উপর অত্যাচার করছে, আমার মারধর করছে, তারপরে আমি শুধু তোমার মুখের দিকে চাইয়া ওই বাড়িতে পড়ে আছিলাম। কিন্তু প্রত্যেকটা মানুষ না আমারে বুঝলো না। তোমার কথা আমার অনেক মনে পড়ে। আমি কি করবো কও? আচ্ছা, মা কেমন আছে? সবাই ভালো আছে, শুধু আমি ছাড়া। শোনো না, আমি এখানে এসেছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য। তুমি ব্যাগপত্র গুছিয়ে নাও, আমরা এখান থেকে চলে যাব। না, আমি এ বাড়ি ছেড়ে কোথাও যাবো না। আমি না ভাইবা রাখছি, আমি যতদিন বাঁচবো মামার এই বাড়িতেই থাকবো, আর কোনোদিন ওই সংসারে ফিরে যাবো না। দেখো পাপড়ি, রাগারাগি কিন্তু সবকিছু সমাধান না, আপসে একটা সমাধানে আসতে হয়। আর তুমি সংসারের কথা বললে, এইটা তোমার আপন ঠিকানা না। বিয়ের পরে স্বামীর বাড়ি হচ্ছে একটা স্ত্রীর আপন ঠিকানা। যা হয়েছে তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। দেখো, তুমি আর এই বাড়িতে থেকো না, আমার সাথে চলো, সবকিছু আমি হ্যান্ডেল করতে পারবো। তুমি আর কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারবা না, সবকিছু তোমার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। যখন তুমি বাড়িতে থাকো তখন তোমার মা আমার সাথে ভালো ব্যবহার করে, যখনই তুমি বাড়ি থেকে বাড়ির বাইরে পাড়া দাও শুরু হয়ে যায় তখন টর্চার। জানো, এই শরীরের মধ্যে যে কত আঘাতের চিহ্ন আছে, প্রত্যেকটা সময় তোমার মা বোন আমার গায়ে হাত তুলছে। আমি কেন বাড়ি থেকে বাইর হয়ে যাই না? আমি একটা ছোট লোকের বাচ্চা, আমি এতিম, আমার বাপ মা নাই, আমি আমার বাপ মারে খায়া ফেলাইছি। আচ্ছা কত, আমি কি আমার ভাগ্য আমার নিজ হাতে লিখছি? সবাই যে আমার সবসময় কোটা দেয়, আমি কি এটার জন্য দায়ী? আমি গরিব হয়ে জন্ম নিছি, এটা কি আমার দোষ? শুনো, আমি আমার ভাগ্যরে মাইনা নিছি, আমার আর কারোর কোনো কিছু করার নাই। আমি সিদ্ধান্ত নিছি এখন থেকে এ বাড়িতেই থাকবো, আর কোথাও যাবো না। তোমার যখন মন চাইবো আইসা আমার দেখা যাও, কিন্তু আমার ওই বাড়িতে যাওয়ার কথা আর কোনোদিনও কইবা না। জামাই বাবাজি, কেমন আছো বাবা? আসসালামু আলাইকুম। ভালো আছি, আপনি ভালো ওয়ালাইকুম আছেন? হ্যাঁ, আল্লাহ ভালো রাখছি। কি রে মা, জামাই বাবাজি রে এইখানে দাঁড় করে কথা কইতেছস? ঘরে নিয়ে আগে বসতে দে। না মামা, আমি বসতে আসিনি, আমি এসেছিলাম আপনার ভাগ্নিকে নিতে। সে তো ভালো কথা। বসো, আমি বাজার ঘাট করি, আর রান্না বান্নার পরে খাওয়া দাওয়া করে তারপরে তুমি ভাগ্নির নিয়ে যাও। না মামা, আমি তোমার সাইডে বাড়ি ছেড়ে কোথাও যাবো না। হব, আমি রান্না বাড়া করি, উনি খায়া যাইব, কিন্তু আমি ওনার সাথে যাইতে পারবো না। আমি এ বাড়িতেই থাকবো। মাগো, এটা তোর ভুল সিদ্ধান্ত। জামাই বাবাজি যখন বড় মুখ করে আইসে নিতে, তুই জামাই বাবাজির লোকে চলে যা। মামা, আমি তোমারে কইলাম তো এ বাড়ি ছেড়ে আমি কোথাও যাবো না। এখন তোমার যদি মনে হয় যে তুমি আমার এই বাড়িতে জায়গা দিবা না, আমার বাড়ি থেকে বাইর করে দিবা, তাহলে আমি অন্য কোথাও চলে যাবো, সেখানে দুই চোখ যায়, তারপর ওই বাড়িতে আমি ফিরে যাবো না। আর হ্যাঁ, একটা কথা কইতেছি, আমার শাশুড়ি মা যদি আমার এই বাড়ি থেকে এসে নিয়ে যায়, তাইলে আমি ওই বাড়িতে যাবো, এর আগে কোনোদিনও যাবো না। আচ্ছা ঠিক আছে, এটা যদি তোমার সিদ্ধান্ত হয়ে থাকে, আমি চলে যাচ্ছি। তোমার যদি কখনো আমাদের বাড়িতে যেতে ইচ্ছা করে, আমাকে ফোন দিও,
আমি এসে নিয়ে যাব। মামা, আমি যাচ্ছি। মাগো, জামাই বাবাজিরে ফিরাই দিয়া কাজটা তুই ভালো করলি না। হ্যালো, আমার ছেলে কি তোদের বাসায় গিয়েছে নাকি? গেলে তাড়াতাড়ি আমাকে বলতো। যায় নাই? কি বলিস এসব? মা, কোথায়? কোথায় গিয়েছিলি? আমি পাপড়িকে আনতে গিয়েছিলাম। ও আচ্ছা, যে মেয়েকে আমি এই বাড়ি থেকে বের করে দিয়েছি তাকে আনতে গিয়েছিলি? তা সে কোথায়? এসেছে? না মা, ও আসেনি। প্রত্যেকটা মানুষের একটা সম্মান আছে, তুমি সেই সম্মানহানি করেছো। ওর কিভাবে আসবে? ওকে অনেকবার বলেছিলাম যে তুমি চলো আমার সাথে, কিন্তু বললো না, আমি যাব না। ওই বাড়িতে তুমি ছাড়া আমাকে কেউ ভালোবাসে না। আসলে সত্যি কথা এটাই তো, আমি যতক্ষণ বাড়ি থাকি ততক্ষণ তুমি ওর সাথে ভালো ব্যবহার করো, আর যখন বাড়ি থেকে চলে যাই তখন অত্যাচার শুরু করো। সংসার আমার সাথে কতক্ষণ করে মা? সংসার তো করবে তোমার সাথে। আর তুমি যদি ওকে ভালো না বাসো, তাহলে ওই মেয়েটা এই বাড়িতে কি করবে এসে, বলো তো? আমিও এমন একটা বউ চাই যে বউ ঘরের লক্ষ্মী হয়ে থাকবে। কিন্তু তুই কেমন একটা মেয়েকে বিয়ে করেছিস যার বংশ পরিচয় নাই, যার কোনো সম্মান নাই সমাজে। কিভাবে এই বউকে নিয়ে আমি সংসার করব? মা, ওর জাত কুল না থাকলেও কিন্তু একটা মানুষ, হ্যাঁ, ওরও সংসার করার অধিকার আছে। আমি ওকে নিয়ে সংসার না করলেও যে কেউ ওকে নিয়ে সংসার করবে, অন্য একজন সংসার করবে। তাহলে সমস্যাটা কোথায়? আমি তোকে ভালোবাসি, তাই না? কেন তুমি আমার সাথে এমন করো, আমি ব্যাপারটা বুঝতে পারি না। কারণ আমি তোর ভালো চাই, তুই আমার সন্তান। এর জন্য আমি চাচ্ছি অন্য একটা ভালো ঘরের মেয়ে এনে তোকে বিয়ে দিতে, যাতে আমাদের সংসারটা সুখী শান্তিতে ভরে ওঠে। মা, এত সুখের আমার দরকার নেই। আমি অন্য কোনো মেয়েকে নিয়ে সুখে থাকতে চাই না। আমি সুখে থাকতে চাই পাপড়িকে নিয়ে। ওই আমার শুরু, ওই আমার শেষ। মা, তুমি বারবার এতিম এতিম করছো। এতিমটা কি মানুষ না মা? এতিমদের যারা ভালোবাসে আল্লাহ তাদের ভালোবাসে। তুমি কেন বুঝতে পারছো না? কিন্তু ও একটা গরিব ছোট লোকের মেয়ে। মানছি মা, গরিব ছোট লোকের মেয়ে। দেখো মা, গরিব তো আর সে ইচ্ছা করে হয় না, তাই না? ওর জন্ম হয়েছে গরিব ঘরে। আমি তোকে বিয়ে করেছি, আমি তো বড় লোক। তাহলে সমস্যাটা কোথায়? ওর ওই অপূর্ণতাকে পূর্ণতা দিতে চাই মা। দেখো, ও আমাকে বলেছে তুমি যদি ওকে গিয়ে নিয়ে আসো তারপরও আসবে, এছাড়াও আসবে না। আর তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে তোমার ছেলের বউ পাপড়িকে ওই বাড়ি থেকে এই বাড়িতে নিয়ে আসবে। মাগো, একটা কথা কইছিলাম কি, জামাই বাবাজি তোরে নিতে আইলো, তোর মনে হয় যাওয়া উচিত ছিল। দেখ, জামাই বাবাজি বড় ঘরের পোলা, ওই সংসারে তোর লগে যেই যে ওই ব্যবহার করুক না কেন, জামাই বাবাজি তো তোর লগে খারাপ ব্যবহার করে না। তাছাড়া একটা রাগ সারা জীবন মানুষ পয়সা রাখে, এটা তো ঠিক না। বিয়ার পরে স্বামীর বাড়ি তোমায় আসল জায়গা, তুই গেলেই পারতি। না মামা, আমি তোমারে ছাড়া আর কোথাও যাবো না। অনেক হয়েছে। ওই বাড়িতে এতদিন ধরে মায়ের গুতা খায় পড়েছিলাম। উনি তো সব কিছুই জানে, যাই না আর কি করব। না পারে আমার টান টানতে, না পারে তার মার সাপোর্ট করতে। উনি তো আছে দোটা নয় মামা। মামা জানো, আমি না থাকলেই মনে হয় সব কিছু ঠিক হয়ে যাইব। এর জন্য আমি ভাবছি আমি আর কোনোদিন ওই বাড়িতে যাবো না। না রে মা, তুই যে কথাগুলো কইতেছ সেটা ঠিক না। তুই হয়তো মনে করতে পারোস আমার কাছে তুই বোঝা, তার জন্য আমি কই না। মা, এইটার নাম জীবন না। তাছাড়া তার একদিন তাকে ভুল ঠিকই বুঝবার পারবো। তুই ফিরে যা। না মামা, আমি কোথাও যাবো না। তুমি আর আমার জোর করো না তো। তুই ইমান জিদ করতেছিস কেন? আমি তো তোরে বলতেছি তোর ভালোর জন্য বলতেছি। এমনি করে এখানে কয়দিন পরে থাকবি ক? আচ্ছা ঠিক আছে মামা, যখন আমার যাইতে মন চাইবো তখন ঠিকই যাবো। এখন তুমি বসো, আমি একটু তেলের বোতলটা নিয়ে আসি। বাপরি, বাপরি, কি মা? মামা, মাথাটা কেমন যেন হঠাৎ করে ঘুরান দিয়ে উঠলো। মাথা ঘুরে দিয়ে উঠলো।
না, তোর ডাক্তার ধ্যান লাগবো। তোর আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো। আয় তোমা, এদিকে আয়। টেনশনের কিছু নেই, আপনি উঠে বসুন। এ, ডাক্তার সাহেব, আমি তো খুব চিন্তায় আছি। আমার মাইয়াটা যেমনি করে মাথা ঘুরান্তে পড়লো, আমার মনে হইতেছে না জানি কি হয়েছে। আপনি তো দেখলেন, একটু কন্যা কি হয়েছে? না না, ভয়ের কিছু নাই। আসলে আপনার যে ভাগ্নি, ও মা হতে যাচ্ছে। কি কন? আলহামদুলিল্লাহ, এটা তো সুখবর। আমি খুব খুশি হয়েছি। আমার ভাগ্নি মা হইতেছি, তার মানে আমি নানা হইতেছি। গর্ভবতী অবস্থায় এরকম কিন্তু হতেই পারে। অনেক সময় মাথা ঘুরাবে, একটু বমি বমি লাগবে, পড়ে যেতে পারে। এইসব নিয়ে টেনশন করবেন না, একটু খেয়াল রাখবেন, ঠিক হয়ে যাবে। ডাক্তার সাহেব, আপনারা কি কয়ে আমি ধন্যবাদ দিব? এত বড় একটা সুখের খবর, খুশির খবর দিয়েছেন আপনি। আপনারা কি দিয়ে কন্ত? আরে না না, আমাকে খুশি করতে হবে না, আপনি শুধু ওনার একটু খেয়াল রাখবেন, তাতেই হবে। মামা, আমি ডাক্তার সাহেবের লোক কথা কইতে চাই। হ্যাঁ বলুন না। ডাক্তার সাহেব, আমি এ বাচ্চা দুনিয়াতে আনতে পারবো না। আপনার কাছে যদি কোনো ব্যবস্থা থাকে, এই বাচ্চাটা নষ্ট করে দেন। আরে আপনি এসব কি বলছেন? প্রত্যেকটা মেয়ে যখন প্রেগনেন্ট হয়, তার বাচ্চা আসার খবর শুনে সব থেকে বেশি খুশি হয়, কারণ আপনি মা হতে যাচ্ছেন। আর আপনি এসব কি বলছেন, বাচ্চা নষ্ট করবেন মানে? আমাকে বলুন তো কি হয়েছে। ডাক্তার সাহেব, আমি সব কিছু খুইলা বলতে পারবো না, সব কিছু খুইলা বলা যায় না। আমি চাই না এই বাচ্চাটা দুনিয়াতে আসুক, আমার মতো এরকম কপাল পোড়া হোক। আপনি এই বাচ্চাটা নষ্ট করার ব্যবস্থা করেন। দেখুন, আপনি যেটা বলছেন সেটা একদমই সম্ভব না। আর তাছাড়া আপনি যেটা বলছেন সেটা আইনত দণ্ডনীয় অপরাধ। আরে একটা বাচ্চা পৃথিবীতে আসবে, তাকে আপনি পৃথিবীর আলো থেকে বঞ্চিত করতে পারেন না। মামা, আমি না এত কিছু শুনতে চাই না। তুমি ডাক্তার সাহেবরে কও তো, আমি যেটা কইছি ওইটাই। মারে, এটা তুই কোন ধরনের কথা কইতেছস? যে এখন পর্যন্ত দুনিয়ার আলো দেখে নাই, তারে তুই মাইরা ফেলাবার চাস? এটা তুই করতে পারস না। এরকম সিদ্ধান্ত তুই নিস না। এটা তুই ভুলে যা। মানে নিজের ভুলের জন্য ওইটার দায় একটা অনাগত বাচ্চার উপর আনিস না। দেখবি একদিন কিন্তু তোর এটা নিয়ে খুব কষ্ট হইব। আমি কি এই দুনিয়াতে কম কষ্ট করতেছি মামা? আমি না চাই না আমার সন্তানরা এই দুনিয়ার মধ্যে আইসা আমার মতো কষ্ট করুক, এরকম অভাগা কপাল নিয়ে জন্মগ্রহণ করুক। আমি তো মানুষের লাথি উষ্টা খায় বড় হয়েছি, শুধু তুমি ছিলে আমার মাথার উপর ছাদ। হয়তো বা আমার সন্তানের তাও না থাকতে পারে। মামা, আমি চাই না যাই না শুনে একটা মানুষ সেই দুনিয়াতে আইনা কষ্ট দিতে। দেখ মা, আমি তোর মামা, কিন্তু তোর বাবার দায়িত্ব নিয়ে আমি তোরে মানুষ করছি। তোর উপর আমার একটা অধিকার আছে। আমি তোরে আমার জীবন থাকতে এই ভুল সিদ্ধান্ত নিতে দেব না। ডাক্তার সাহেব, ও যাই কোক, এই কাম আপনি করে দিন না, আমি যেমনি করে হই করে বুঝামনি। দেখুন, আমি আসলে আপনাদের পারিবারিক ব্যাপার নিয়ে কথা বলতে চাই না। একটা বাচ্চা পৃথিবীতে আসতেছে, আর সব কিছু তো আল্লাহর ইচ্ছাই হয়, তাই না? আপনি একটা কাজ করুন, এখন এই সমস্ত বাজে চিন্তা বাদ দিন। আপনি ওনাকে নিয়ে বাসায় চলে যান, ওনার একটু খেয়াল রাখবেন, আর হচ্ছে ঠিকমতো ওষুধগুলো খাওয়াবেন। আর শুনুন, প্রতি সপ্তাহে একবার করে আসবেন চেক আপের জন্য, ঠিক আছে? সাইফুল, আমার কেবিনে একটু এসো। আচ্ছা, ওনাকে যেন আমি কোথায় দেখেছি, ঠিক মনে করতে পারছি না। ও হ্যাঁ, মনে পড়েছে। আসলে উনি হচ্ছে সে, না? বুঝতে পারছি। কি ব্যাপার, তুমি এরকম জরুরি ভাবে আমাকে দেখা করতে বললা কেন? আচ্ছা, ওই মেয়েটা কোথায়? কোন মেয়েটা? আরে তোমার বাড়িতে যে মেয়েটা আছে, ওই মেয়েটা কোথায়? আরে ইয়ার, তুমি কোন মেয়ের কথা বলতেছো? আমার বাপের ঘরে তো আমি একটাই মেয়ে, আর তো কোনো মেয়ে নাই।
তুমি বুঝতেছো না আমি কোন মেয়ের কথা বলছি? না, বুঝতে পারছি না কোন মেয়ের কথা বলছো। তুমি একটু ঝেড়ে কাশো তো। আরে তোমার ভাইয়ের বউ, উনি কোথায়? ভাইয়ের বউ? কি ব্যাপার? তুমি ওই বজ্জাত মেয়েটার ব্যাপারে কথা বলার জন্য এখানে রাখছো? যেহেতু জানতেই চাচ্ছ তাহলে কান খুলে শুনে রাখো, ওই বজ্জাত মেয়েটা বাড়িতেই আছে। মিথ্যে কথা, ওই মেয়েটা তোমাদের বাড়িতে নাই, ওই মেয়েটা ওর মামার বাড়িতে আছে। মামার বাড়িতে? তুমি কি করে জানলে? আমি কি করে জানলাম? শোনো, ওই মেয়েটা আমার হসপিটালে চিকিৎসার জন্য আসছিল, আর মেয়েটার সাথে ওর মামা আসছিল। তখন আমি বুঝতে পারছিলাম যে এটাই হচ্ছে ওর মামা, তার মানে মেয়েটা ওর মামার বাড়িতে আছে। আরে একটা মেয়ে শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, মামার বাড়ি যে কোনো জায়গায় থাকতেই পারে। এটা নিয়ে তুমি এত হাইপার হচ্ছ কেন? তুমি যেহেতু আমাকে এখানে ডাকছো তাহলে কান খুলে শুনে রাখো, আমরা সবাই মিলে এই মেয়েকে বাড়ি থেকে বের করে দিছি। এখন মামার বাড়িতে থাকবে না কবরস্থানে থাকবে এটা তার ব্যক্তিগত ব্যাপার। তাই নাকি? একটা মানুষ যখন সুস্থ থাকে তখন সে যে কোনো জায়গায় যেতে পারে, কিন্তু একটা মেয়ে গর্ভবতী, সেই মেয়েটা বাড়িতে না থেকে তার মামার বাড়িতে শখে যাচ্ছে না? নিশ্চয়ই তোমাদের বাড়িতে কোনো রকম ঝামেলা হয়েছে, কিংবা তোমরা কোনো ঝামেলা করছো, সেজন্য সে গর্ভবতী মেয়েটা বাধ্য হয়ে তার মামার বাড়িতে গেছে। গর্ভবতী? এই তুমি এসব কি বলতেছো উল্টাপাল্টা কথা? এই মেয়ে আবার গর্ভবতী হলো কবে থেকে? হ্যাঁ, আমি একদম ঠিকঠাক বলছি, কারণ মেয়েটা ওর মামার সাথে যখন আমার হসপিটালে আসছে তখন আমি টেস্ট করে বুঝতে পারছি মেয়েটা প্রেগনেন্ট। আমার না ভাবতে লজ্জা লাগতেছে যে তোমার মতো একটা মেয়ের সাথে আমার সম্পর্ক, আর তোমার মতো একটা মেয়েকে কিনা আমি কয়দিন পরে বিয়ে করতে যাচ্ছিলাম। কিন্তু আমার ভাবা উচিত ছিল যে তোমার ভিতরে আসলে মিনিমাম কোনো মানবতা আছে কিনা। শান্ত, একটা জিনিস বুঝতে পারলাম না, আমাদের দুজনের মাঝখানে তুমি ওই মেয়েটাকে টানছো কেন? কারণ আছে, অবশ্যই কারণ আছে। শোনো, তোমাকে একটা কথা বলি, ওই মেয়েটা যদি তোমাদের বাড়িতে আসে তাহলে আমি তোমাকে বিয়ে করব, আর যদি কোনো কারণে সে আসতে অনীহা প্রকাশ করে তাহলে তোমার মতো একটা মেয়েকে আমি কোনোদিন বিয়ে করব না। শোনো শান্ত, আমি একদমই চাই না তোমার আর আমার মাঝখানে কোনো তৃতীয় পক্ষ আসুক, আর তার জন্য আমাদের মধ্যে ঝামেলা হোক। তুমি বেকার বেকার অন্য একটা মেয়েকে নিয়ে অশান্তি করতেছো আমাদের মধ্যে। শোনো, আমি এখন চলে যাচ্ছি, তবে যাওয়ার আগে তোমাকে একটা কথা বলি, একটা মেয়েকে বিয়ে করতে গেলে না তার ভিতরে মিনিমাম একটু মানবতা থাকা উচিত। আমার মনে হয় যে তোমার ভিতরে মানবতা বলতে কিচ্ছু নেই। ঠিক আছে, আগে নিজেকে সংশোধন করো, তারপর আমার সাথে যোগাযোগ করো। আরে শোনো, এই শোনো, ওই বজ্জাতের হাড্ডি মেয়েটা ভুলায় বলে আমার ভাইয়ের গাড়ি চেপে আমার ভাইয়ের জীবনটা তো নষ্ট করছেই, এখন আবার আমার জীবনটা নষ্ট করছে। এর একটা বিহিত করতে হবে। অসহ্য, এতদিন তো সংসার একটা অশান্তি ছিল, এখন আরো বড় অশান্তি আসতেছে। মা, কেন, কি হয়েছে? মা, ওই বজ্জাতের হাড্ডি মাইয়াটা এই সংসারে থাকতেও আমাদেরকে জ্বালাইছে, এই সংসার থেকে গিয়েও এখন জ্বালাইতেছে। হরে, একদম ঠিক বলেছিস। এই মেয়েটারে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েও কোনো শান্তি হলো না আমাদের। জানিস কি হয়েছে? তোর ভাই নাকি ওই মেয়েটাকে আনতে গিয়েছিল, তাতে সে আসেনি। কি বলেছে, আমি তাকে আনতে গেলে সে নাকি পরে এই বাড়িতে আসবে। কি একটা ভেজালে পড়ে গিয়েছি না। মা, কোনো ভেজাল না, এবার তোমাকেই যেতে হবে ওই মেয়েকে আনতে। কোনো দিনই যাব না। যে মেয়েটাকে আমি এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছি, আমি যাব তাকে আনতে? কি আর করার মা, তুমি যাওয়া ছাড়া এখন আর কোনো রাস্তা নাই। তার কারণ হইল ওই মেয়ে গর্ভবতী। গর্ভবতী? কি বলছিস তুই এসব পাগলের মতো? আচ্ছা, তুই এই খবরটা কার কাছে পেলি? আর বলো না মা, ও অসুস্থ হইয়া ওর মামাটায় শান্তর হাসপাতালে ওই মেয়েরে নিয়ে গেছে। শান্ত পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারলো ওই মেয়ে গর্ভবতী। আমার সাথে একটু আগে দেখা হয়েছিল। আর কি হয়েছে জানো, ও তো আমাদের সংসারের জীবনটা নষ্ট করছে, এখন আবার আমার আর শান্তর মাঝখানে ঢুকে বসে রয়েছে। শান্ত আমাকে ডিরেক্টলি বলে দিছে যদি ওই মেয়েকে আমরা এই বাড়িতে না উঠাই তাহলে শান্ত আমাকে বিয়ে করবে না। হায় হায়, সর্বনাশ হয়ে গেছে। তারপর আর কি, ও রাগারাগি করে চলে গেল, আমার একটা কথাও শুনতে পায় নাই। এখন আমি বুঝতে পারতেছি না মা, শান্তকে কিভাবে ম্যানেজ করব, কিভাবে বোঝাবো। হায় হায়, এখন তো আমিও বিপদে পড়ে গেলাম। আমি ভেবেছিলাম সৈকতকে দিয়ে মেয়েটাকে ডিভোর্স দেওয়াবো, সেটা তো এখন আর করতে পারছি না রে। একটা কাজ করলে কেমন হয় মা, বাংলাদেশ আইনে যেহেতু গর্ভাবস্থায় ডিভোর্স দেয়া যায় না, বাচ্চাটা না থাকলেও তো হয়, তখন তো ডিভোর্স দেয়া যাবে। তার জন্য তো আমাদের অনেক দিন অপেক্ষা করতে হবে। মাত্র গর্ভবতী, কবে সন্তানটা জন্মগ্রহণ করবে, অনেক সময়ের ব্যাপার। মা, দিন দিন তোমার বুদ্ধি শুদ্ধি সব লোপ পাইছে নাকি? আমরা কোন দুঃখে বাচ্চা জন্ম পর্যন্ত অপেক্ষা করব?
যাই পেটে আসছে এখনো কেউ কিছু জানেই না, তাকে যদি দুনিয়াতে আসার আগেই পেট থেকেই মেরে ফেলে তাহলে কেমন হয়? একদম ঠিক বলেছিস, কিন্তু সেটা করব কি করে? করবো কি করে মানে? ভাই যেহেতু আনতে গেছিল বলছে তুমি না গেলে আসবে না, এখন ওই বাড়িতে গিয়ে তুমি ভাবিকে নিয়ে আসবা। আনার পরে আমরা কাউকে কোনো কিছু না জানিয়ে খাবারের সাথে বাচ্চা নষ্ট হওয়ার ওষুধ মিশিয়ে খাইয়ে দিব, তাহলে তো পেটে বাচ্চাটা নষ্ট হয়ে যাবে, কেউ কিছু বুঝতেও পারবে না, আমাদের পথের কাঁটাও সরে যাবে। একদম ঠিক বলেছিস, তাহলে আজকে আমি ওই মেয়েটাকে আনতে যাব, কি বলিস? হ্যাঁ মা, তাহলে কাজ করি, ভাইয়াকে ডাকি, ডেকে সুখবরটা দেই। আমাকে ডাকতে হবে না, আমি এই বাড়ি থেকে সারা জীবনের জন্য চলে যাচ্ছি। কেন রে বাবা, কি এমন হয়েছে যে তোর চিরদিনের জন্য এই বাড়ি থেকে চলে যেতে হবে? কি আছে এই বাড়িতে? না আছে ভালোবাসা, না আছে শ্রদ্ধা, না আছে স্নেহ, মমতা, ভালোবাসা, কিছুই তো নেই। তাহলে শুধু শুধু এই বাড়িতে কেন থাকবো? ভাইয়া, এটা তুমি কেমন কথা বলতেছো? মা কিন্তু তোমাকে সত্যি অনেক ভালোবাসে, আর আমরাও তোমাকে যথেষ্ট সম্মান করি, শ্রদ্ধা করি, তারপরও তুমি এই বাড়ি থেকে কেন চলে যেতে চাচ্ছ? আমাকে ভালোবাসলে কি হবে? আবার ভালোবাসার মানুষকে তোরা ভালোবাসিস? আর মা ভালোবাসে না? তুই কখনো ভাবির চোখে দেখেছিস? সবসময় অন্যায়, অত্যাচার, অবিচার করেছিস মেয়েটার উপরে। মা, তোমাকে আমি অনেকবার বলেছি যে তুমি তোমার বৌমাকে নিয়ে এসো, বাট আফসোস তুমি চাওনি। তুমি আমার ঘাড়ে অন্য একটা মেয়েকে চাপিয়ে দিতে চাচ্ছিলে, অন্য কাউকে বিয়ে করতে বলছিলে। সরি মা, তোমার কথা রাখা আমার পক্ষে সম্ভব না। যেহেতু তোমার কথা আমি রাখতে পারবো না, আর আমার বউকে তুমি মেনেও নিতে পারবে না, এই সংসারে আমি থাকবো না। আমি এই সংসার থেকে চলে যাচ্ছি। জানি না ও আমার সাথে যাবে কিনা, তবে ও আমার সাথে যাক বা না যাক, এই বাড়িতে আমি আর ফিরবো না। আচ্ছা বাবা, ঠিক আছে, ওই মেয়েটাকে আনলে যদি তুই এই বাড়িতে থাকিস, আমি তাহলে এই কাজটা করবই বাবা। হ্যাঁ ভাইয়া, আমরা এটাই বলা বলি করছিলাম, মা যাবে ভাবিকে আনতে। এবার খুশি হয়েছিস তো বাবা? আমি নিজে যেয়ে বৌমাকে সুন্দর করে এই বাড়িতে নিয়ে আসবো। এবার যা, ঘরে যা। যাও ভাইয়া। যা বাবা। কি ব্যাপার মা, ভাবি যে প্রেগনেন্ট, এটা তুমি ভাইয়াকে জানালে না কেন? আরে বোকা, এই কথা তো সৈকতকে কোনোভাবেই বলা যাবে না, আর এটাও করতে হবে, ওই মেয়েটাকে বলতে হবে কোনোভাবেই যেন সৈকত এই কথাটা না জানে, আর জানলে তো তাহলে তো আমরা বাচ্চাটা নষ্টই করতে পারবো না। একদম ঠিক কথা বলছো মা, দুইজন দুজনকে যদি না জানায় তাহলে আমাদের পথের কাঁটা সরাইতে আর কোনো প্রবলেমই থাকবে না। হুম। কিরে মা, তুই একা একা এখানে বসে কি করতেছিস? মামা, ভাবতেছি আমার জীবন নিয়া, ভাবতেছি আমার অনাগত সন্তানদের নিয়া। মামা, ওর কি হইব? মামা, আমি যদি ওর দুনিয়াতে নিয়ে আসি, আমি কার পরিচয়ে বড় করব? মামা, তুমি তো সবই জানো, ওর বাবা থাইকাও নাই, আমার সংসার থাইকাও নাই। আমি যেমনি দুঃখে কষ্ট অবহেলায় বড় হয়েছি, আমার সন্তানও কি ওরকম করে হইব? মামা, মারে, ওর ভাগ্যে যা আছে তাই হইব। আমি তো আবার ভাগ্য বিশ্বাস করি। এই দেখ, তখন আমি কইছিলাম জামাই বাবাজির লোকে যদি তুই চলে যাইতি, তাইলে এই বিষয়গুলো নিয়ে তোর আর ভাবতে হইতো না। তুই তোর জেদের কারণে আমার কথা তো তুই শুনলি না। মামা, কেমনে যাই কও তো? তুমি তো জানো যত অশান্তির কারণ হইলাম কি আমি, আমার লেগে ওই পরিবারের অশান্তি। আর তুমি তো জানোই বাবা, আমি যদি ওনার হাত ধরে একা একা ওই বাড়িতে চাইতাম, তাহলে ওনার মা বোন মিলা আমার আরো বেশি টর্চার করতো, আরো বেশি কথা শোনাইতো। ঠিক আছে মা, তোর আর যাইতে হইব না। তোর ইচ্ছার বিরুদ্ধে আমি আর কোনো দিন একটা কথা কইব না। চল, এখন ঘরে চল। বৌমা, বৌমা কেমন আছো মা? বেন, আপনি? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। মা গো, আমি তোমাকে নিতে এসেছি মা। আমি আমার ভুল বুঝতে পেরেছি মা।
আমাকে তুমি ক্ষমা করে দিও মা। হ্যাঁ ভাবি, মা আর আমি এতদিন যা অন্যায় অত্যাচার তোমার উপরে করেছি, আসলে আমরা সেটা ভুল করেছি। বাদ দাও না এসব ভাবি, যা হওয়ার হয়ে গেছে। এখন মা আর আমি আসছি তোমাকে নিতে, তুমি আমাদের সাথে চলো। হ্যাঁ, তা তো যাবই, কিন্তু বিয়ান সাহেবা, আপনাদের জন্য একটা খুশির খবর আছে। খুশির খবর? খবরটা কি? হ, আমাকে আমাকে পাপড়ির গর্বে নতুন অতিথি আইতাছে। আপনি তো দাদি হইতে যাইতেছেন। কি বলতেছেন? এটা তো অনেক ভালো খবর। তাহলে তো মা, আমাদের ভাবিকে খুব আদর যত্নে আমাদের বাড়িতে রাখতে হবে। হ্যাঁ, আমি হচ্ছে দাদি, আমি আর হলাম তুই পুপি। হচ্ছে বৌমা। যা হবার তো হয়েছে, এখন আমার সাথে চলো মা, তুমি আমাদের বাড়িতেই থাকবে। মামা, আমার মামা কিসে? তুই তোর বাড়িতে যাইবি, তোর শাশুড়ি দিতে আইছে, তার একটা সম্মান আছে না? দেখিস তুই এখন ভালো থাকবি। আমি তোরে কইছিলাম না, তোর কপালে ঠিকই সুখ লেখা আছে। বিআই সাহেব, তাহলে আমি আমার বৌমাকে নিয়ে যাই? আচ্ছা ঠিক আছে, দেরি যখন করবেন না জান তো, আমি ওর ব্যাগটা নিয়ে আসছি। না না, ব্যাগটা লাগবে না, লাগবে না। বৌমা আসো, আসো মা। তালুই সাহেব, আপনার ভাগ্নিকে তো আমাদের বাড়িতে নিয়ে গেলাম, আপনি কিন্তু মাঝে মাঝে আপনার ভাগ্নিকে দেখতে যাবেন। আচ্ছা মা, যাবো। ঠিক আছে, আসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। বৌমা, একটা জরুরি কথা বলার জন্য তোমাকে আমি এখানে টেনে এনেছি, আর যে কারণেই আমি তোমাকে নিতে এসেছি। কি কথা মা? কথাটা হচ্ছে মা, তুমি যে গর্ভবতী, এই কথাটা তুমি কোনোভাবেই আমার ছেলেকে বলতে পারবে না। কেন মা? এত বড় একটা খুশির সংবাদ আমি লুকায় রাখবো? কারণ আমি চাই এই সুসংবাদটা আমি আমার ছেলেকে নিজের মুখে পৌঁছে দিব। বুঝতে পেরেছ? কিন্তু মা, এটা আর কতদিন লুকায় রাখুন যাইব? এটা তো লুকায় রাখনের জিনিস না। যখন সবার সামনে আসবো, তখন তো এমনিতেই আপনার পোলা জানতে পারবো। আর যখন জানতে পারবো, তখন আপনার ছেলে যদি আমার প্রশ্ন করে, আমি তার কাছ থেকে এত বড় একটা সত্যি লুকাইলাম কেন, আমি কি উত্তর দিব কোন তো মা? ভাবি, আপনি যে কথা বলতেছেন যে একদিন একদিন তো জানতে পারবে, সে তো অনেক দেরি। এতদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে না। সময় সুযোগ বুঝে মা ঠিক ভাইয়াকে বলে দিবে। আর এভাবে এভাবে বলবে না, বিশাল বড় সেলিব্রেশন করেই ভাইয়াকে জানানো হবে। শত হইলো আমাদের বংশের প্রদীপ আসা বলে কথা। হ্যাঁ বৌমা, আমরা অনেক ধুমধাম করে এই সুসংবাদটা আমার ছেলের কাছে পৌঁছে দিব। বুঝতে পেরেছ মা? ঠিক আছে মা, আপনি যা বলবেন তাই হবে। আচ্ছা মা, শোনো না, দেয়ালেরও কান আছে, কখন কে আশপাশ থেকে শুনে ফেলবে, এটা নিয়ে আবার অনেক ঝামেলা হবে। চল এখন ভাবিকে নিয়ে বাড়িতে যাই। চলো মা, চলো। স্যার, 13 নম্বর কেবিনের রোগীটা খুব সিরিয়াস হয়ে গেছে, কান্নাকাটি করতেছে স্যার। কান্নাকাটি করতেছে কেন? কান্নাকাটি করবে কেন? আমি তো ওষুধ আরো যা যা দরকার আপনাকে সব বলে দিচ্ছি, আপনি সেগুলো করেননি? করছি স্যার। তাহলে কান্নাকাটি কেন করবে? আচ্ছা, একটা ইনজেকশন দেওয়ার কথা ছিল, আপনি কি সেটা দিছেন? না স্যার, এটা দেওয়া হয়নি। আপনার কাজটা কি এখানে? আপনার কাজটা কি বলুন আমাকে। রোগীকে সেবা করা, যদি আপনারা না থাকেন। ও আচ্ছা, মানে আমরা না থাকলে আপনি রোগীকে সেবা করবেন, কিন্তু সামান্য একটা ইনজেকশন দেওয়ার কথা ছিল, আপনি সেই জিনিসটা আপনার মাথায় নাই কেন? আপনি কি ইনজেকশন দিতে পারেন না, নাকি আপনি ইনজেকশন দেখে ভয় পান, কোনটা? স্যার, ইনজেকশন তো দিতে পারি, কিন্তু আজকে হসপিটালের যে অবস্থা, রোগী গার্মেন্টসের মতো সিরিয়াল ধরছে স্যার, কি করব স্যার? আহা, এটা তো হসপিটাল, এখানে তো রোগী আসবেই, এখানে রোগীর প্রেশার থাকবে, সবকিছু ঠিক থাকবে, কিন্তু তারপরে হচ্ছে আপনার যেটা দায়িত্ব কর্তব্য সেটা আপনাকে পালন করতে হবে। ইয়েস স্যার, আর ভুল হবে না স্যার। দেখুন, আপনাকে একটা কথা বলি, এরকম যদি আপনি গাফলতি করেন, তাহলে ডাক্তারি পেশা ছেড়ে দিয়ে ওই রাস্তায় গিয়ে রিক্সা চালাবেন, অথবা ওই যে জুতা পরিষ্কার করবেন। দাঁড়িয়ে আছেন কেন? এক্ষুনি যান, এক্ষুনি গিয়ে ইনজেকশনটা দিন, যান। কি ব্যাপার, তুমি এরকম হুট করে চেম্বারে চলে আসলে? আমি এখানে আসবো না কি করব? তোমাকে যে আমি এতগুলো কল দিলাম, তুমি ফোনটা রিসিভ করলে না কেন? আমি এখানে এমনি এমনি বসে থাকি না, আমার এখানে অনেক পেশেন্ট আছে, তাদেরকে দেখতে হয়, আমার এখানে কাজ করতে হয়, আমি ব্যস্ত, সেজন্য তোমার ফোন ধরি নাই।
আগে তুমি যতই বিজি থাকতা আমার ফোনে রেসপন্স করতা, আজকে তোমাকে এতগুলো কল দিলাম তুমি ফোনটা ধরলে না কেন বলো তো? তুমি জানো না, তোমাকে ওই দিন আমি সবকিছু স্পষ্ট করে বলে দিছি না যে আমি সেই মেয়েটাকে বিয়ে করব যেই মেয়েটার মধ্যে মিনিমাম কোনো মানবতা আছে। বাট তুমি, তোমার মধ্যে কি আছে? তোমার মধ্যে আছে হিংসা, অহংকার, মানুষকে কিভাবে ছোট করতে হয়, মানুষকে কিভাবে অপমান করতে হয়, এর বেশি কিছু তো তোমার মধ্যে নাই। আচ্ছা শোনো, আমার ভাইয়ের বউকে নিয়ে তোমার সমস্যা ছিল তো, যে সে প্রেগনেন্ট, আমরা কেন বাসা থেকে বের করে দিলাম, আমরা কেন তাকে ফিরিয়ে নিয়ে আসিনি, এটাই তো তোমার সমস্যা ছিল। তোমার সমস্যাটা সমাধান হয়ে গেছে, আমার ভাইয়ের বউকে আমাদের বাড়িতে নিয়ে আসা হয়েছে। কি বলো তুমি? বাড়িতে নিয়ে আসা হয়েছে মানে তোমাদের মধ্যে যে ঝামেলা ছিল সেটা শেষ হয়ে গেছে? আরে বাবা হ্যাঁ, এতদিন তো আমরা জানতাম আমার ভাবি সিঙ্গেল, সেজন্য বাড়ি থেকে মা বের করে দিয়েছে। এখন সে যেহেতু প্রেগনেন্ট, ওর বাচ্চাটা তো আমাদেরই বংশের প্রদীপ, বলো, ওকে তো আর কষ্ট দেওয়া যায় না, তাই মা সবকিছু মেনে নিয়ে ভাবিকে আমাদের বাড়িতে নিয়ে আসছে। এক মিনিট, আমার মনে হচ্ছে যে তুমি আমার সাথে কোনো মিথ্যা কিছু বলছো। মানে তোমার সাথে আমি যে সম্পর্ক নষ্ট করব, তোমার সাথে সম্পর্ক রাখবো না, তোমাকে বিয়ে করব না, সেই জিনিসটা টিকিয়ে রাখার জন্য তুমি একটা নাটক সাজিয়ে আমার এখানে আসছো, তাই না? আরে তোমার সাথে নাটক কেন সাজাইতে যাব? তুমি তো আমাদের বাড়িতে গেলেই সব সত্যিটা দেখতে পাবা। যদি ভাবিকে নাই আনায় তাহলে তো আমাদের বাড়িতে খুঁজে পাবা না, আর আনা হলে ভাবিকে আমাদের বাড়িতে দেখতে পাবা। চলো তুমি আমাদের বাড়িতে চলো। আচ্ছা ঠিক আছে, আমি যাব, কিন্তু আজকে না। আজকে আমার এখানে অনেক রোগী আছে, তাদেরকে দেখতে হবে। আমি যে কোনো সময় তোমাদের কাউকে না বলে চলে যাব, ঠিক আছে? দেখো, আমি মাকে খুব বড় মুখ করে বলে আসছি যে ভাবি আমাদের বাড়িতে আসছে, এই খবরটা জানতে পারলে তুমি সাথে সাথে আমার সাথে যাবা। চলো এখন আমার সাথে চলো, তুমি পরে এসে পেশেন্ট দেখো। সমস্যা নাই, তোমার মাকে গিয়ে বলবে যে সেও খুব খুশি হয়েছে, কিন্তু আজকে তার অনেক পেশেন্ট। তুমি এখন যাও, আমি যে কোনো একদিন হুট করে চলে আসবো। মা আসো, আসো। শোনো, তুমি যে ভাবিরে বাইরের রুমে থাকতে দিলা, এখন ভাবি যদি ভাইকে সবকিছু বলে দেয়? আমার তো মনে হয় না যে এত বড় সাহস তার আছে। মা, ওই মেয়ের কোনো বিশ্বাস নাই, যেরকম হারে বজ্জাতের বজ্জাত, বাইরে সবকিছু বইলেও দিতে পারে। একদিন যেহেতু পার হয়ে গেছে, মনে হয় না আর বলবে। দেখো মা, স্বামীর আদর্শ আর ভালোবাসা পাইলে যে কোনো মেয়ে মুখ ফসকে সবকিছু বলে দেয়, আর এই মেয়ে যে বলবে না তার গ্যারান্টি কি? তখন ভাই কি করবে বুঝতে পারতেছো? কি করবে? সে যাই হোক, এক কাজ করি মা, আমি এখনই ফার্মেসি থেকে গিয়া বাচ্চা নষ্ট হওয়ার ওষুধ নিয়ে আসি। বাচ্চা নষ্ট হওয়ার ওষুধ তুই জানিস? মা তুমি ভুলে কেন যাচ্ছ? আর কিছুদিন পরেই আমি ডাক্তারের বউ হতে যাচ্ছি, ডাক্তারি ওষুধ সম্পর্কে আমার টুকটাক নলেজ তো আছে। এই যে না তোমার চা। হ্যাঁ দাও। দাঁড়িয়ে কেন, বসো। না, আমি তোমার চাটা দেব। ওয়ালাইকুম আসসালাম। আরে বসো বসো। কি ব্যাপার, আপনি এই শরীর নিয়ে চা নিয়ে আসতেছেন, চা বানাচ্ছেন, আপনার তো সমস্যা হবে। না না, কিসের সমস্যা? আমি আপনার জন্য এক কাপ চা নিয়ে আসি। আরে না না, আপনি কি বলতেছেন? আপনি এই শরীর নিয়ে চা বানাবেন? কোনো দরকার নেই, আপনি একটা কাজ করুন, আপনি এখানে বসে রেস্ট করুন। আরে ভাই, তুমি এতদিন পর আমাদের এখানে এসেছো, এক কাপ চা না খেলে হয় নাকি? আর আমার বউ তো অসুস্থ না, ও তো সুস্থ মানুষ। আপনি এসব কি বলতেছেন? অসুস্থ না মানে? আরে সে তো 3 মাসের প্রেগনেন্ট, আর এই অবস্থায় সে আমার জন্য চা বানিয়ে নিয়ে আসবে? হোয়াট? এই ওসব কি বলছে? তুমি প্রেগনেন্ট আমি জানি না। কি হলো, এত বড় খুশির সংবাদ তুমি আমাকে জানাওনি কেন? কি হয়েছে বলো, চুপ করে আছো কেন? ভাবি দেখুন, এটা কোনো সাধারণ একটা রোগ না যে আপনি লুকাইলেন, কাউকে না জানালেন, সবাই চুপ থাকবে। আপনি 3 মাসের প্রেগনেন্ট, আপনার পেটে বাচ্চা, এটা আপনি ভাইকে বলেন নাই? ভাই শুনুন, ভাবি হচ্ছে আমার চেম্বারে আসছিল মামাকে নিয়ে, তারপর আমি চেক আপ করে দেখলাম যে আসলে উনি 3 মাসের প্রেগনেন্ট। আমি ওনাকে ভালো মতো সব কিছু সাজেস্ট করলাম কীভাবে কী করতে হবে না করতে হবে। আমি তো ভাবলাম যে ভাবি মনে হয় অনেক খুশি, কিন্তু না, ভাবি আমাকে হঠাৎ করে বলল এই বাচ্চাটা নাকি উনি রাখতে চান না, এই বাচ্চাটা নাকি নষ্ট করতে হবে। আমাকে খুব ফোর্স করলো। আমার তো শুনে খুব খারাপ লাগলো যে একটা মা যখন তার পেটে সন্তান আসে, তার থেকে খুশি পৃথিবীর কেউ হয় না। কিন্তু ভাবি যে কী কারণে এরকমটা করতে চাইলো আমি ঠিক তখন বুঝতে পারিনি। আমার কাছে মনে হলো যে বিষয়টা অনেক বড় ধরনের একটা সমস্যা। ব্যাপারটা আপনি জানেন কি না এটা নিয়ে আমি খুব চিন্তিত ছিলাম।
এই জন্য বাড়িতে আসা। কিন্তু এসে তো দেখলাম আপনিও কিছু জানেন না। হ্যাঁ, উনি যা বলছে পুরোটাই সত্যি। আমি কি করতাম কও? আমি যখন এই বাড়ি থেকে বের হয়ে গেলাম, মামার বাড়িতে যা বুঝতে পারলাম যে আমি প্রেগনেন্ট, তখন মামা আমার ডাক্তারের কাছে নিয়ে গেল। আর ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর আমি আরো শিওর হইলাম। তারপরে মামা ভাবছিল যে তোমাকে কাছে জানাইবো, আমিও ভাবছিলাম যে কইমু। কিন্তু মা আর মুন্নি যখন জানলো, তখন মা আর মুন্নি আমারে কইলো আমি যেন ব্যাপারটা তোমার কাছ থেকে লুকাই, আমি যেন এখন তোমার কিছু না কই। যা কর মা আর মুন্নি নাকি তোমার সারপ্রাইজ দিয়া করবো, এর জন্য আমি তোমার কোনো কিছুই বলতে পারিনি। মা আর মুন্নি না? মা, 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 ভাইয়া তো ডাকতেছে। ভাবি কি সবকিছু বলে দিল নাকি? এক কাজ করে চলো, ভাই কেন ডাকতেছে গিয়ে শুনি। যাবি? চলো, নয়তো বাড়ি মাথায় করবে। আসো। মুন্নি, কি হয়েছে ভাইয়া? কি রে খোকা, কি হয়েছে? এত ডাকছিস কেন? মা, তোমার বৌমা যে প্রেগনেন্ট সেটা কি তুমি জানো না? কি হলো মা, চুপ করে আছো কেন? কি জিজ্ঞাসা করেছি বলো, উত্তর দাও। না মানে হ্যাঁ ভাই, মা জানতো, আমিও জানতাম। তাহলে এতদিন আমার কাছ থেকে লুকিয়েছো কেন? কি আর করার ছিল আমার? আমি তো চাইনি এই মেয়েটা এই বাড়িতে থাকুক। আর মেয়েটা যখন এই বাড়ি থেকে বের হয়ে গেল, যেই তো একটা অঘটন ঘটে গেল। ভাবিকে আমরা অনেক ছলাকলা করে বাড়ি থেকে বের করলাম, তার মধ্যে আবার তুমি কি করলা? ভাবির লেজ ধরলা, এই বাড়ি ছেড়ে চলে যাবা, এটা সেটা। এরই মধ্যে শান্ত আমাকে জানালো যে ভাবি প্রেগনেন্ট, আর এটা এসে আমি মাকে জানাইছি। কিন্তু আমি বা মা কেউই চাই না এই বাচ্চা এ দুনিয়ার মুখ দেখুক আর ভাবি তোমার সংসার করুক। সেজন্য মা আর আমি ফোন দিয়ে আসছি যে ভাবিকে ছলাকলা করে এ বাড়িতে এনে ভাবির বাচ্চাটা নষ্ট করে দেব। তাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। আর শান্ত যেহেতু এই বাচ্চার জন্য আমাকে বিয়ে করবে না বলছে, ভাবিকে যদি এ বাড়িতে আনা হয় তাহলে শান্তও আমাকে বিয়ে করবে। এক ঢিলে দুই পাখি মরবে। সেজন্যই আমরা না করছি ভাবি তোমাকে জানাইতে। বাহ 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 বাহ, কি প্ল্যানিং! একটা মানুষ পৃথিবীতে আসার আগেই তাকে মেরে ফেলার প্ল্যান করে ফেলেছো। আমার ভাবতে অবাক লাগছে মা, যে তুমি আমার জন্মদাত্রী মা, কিভাবে পারলে এই কাজটা করতে? তুমি আমার অগোচরে আমাদের বাচ্চাটাকে মেরে ফেলার ফোন দিয়েছিলে। তুমি আসলে মা নামের কলঙ্ক। তোমাকে মা বলতে আমার ঘৃণা করছে। ওকে তো তুমি সহ্য করতে পারো না, ঠিক আছে, ওকেও সহ্য করতে হবে না, আমাকেও সহ্য করতে হবে না, আমার বাচ্চাকেও সহ্য করতে হবে না। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি। ভাই চলো, এসো। খোকা, তোরা এই বাড়ি থেকে কোথাও যাসনি বাবা। তোকে ছাড়া আমি বাঁচবো না বাবা। এই বাড়িতে যদি আমি থাকি তাহলে এই বাড়িতে আমার বউ থাকবে, আর আমার বউ যখন এই বাড়িতে থাকবে, আমার বাচ্চার ক্ষতি করতে তোমরা একটু পিছপা হবে না। তাই আমি চাই না যে আমার বাচ্চার কোনো ক্ষতি হোক। আমি এই মুহূর্তে আমার বউকে নিয়ে চলে যাচ্ছি। না না বাবা, আমি আর কোনোদিনই বৌমার পিছনে লাগবো না। আমি বৌমাকে ভালোবাসি। ভাইয়া, আমি আর ভাবির পিছনে লাগতে যাব না। ভাবির পেটে যেহেতু এই বংশেরই প্রদীপ, এখন থেকে আমি আর মা সর্বোচ্চ চেষ্টা করব ভাবির সেবা যত্ন করার জন্য। বাচ্চাটা যেন ভালোই ভালো এই পৃথিবীর মুখ দেখে, সেই চেষ্টাই আমরা করব। বৌমা, মা গো, তুমি আমার আর ভুল বুঝো না মা। তুমি আমাকে মাফ করে দিও মা। তুমি আসলে এই সংসারের জন্য উপযুক্ত একটা বউ। চলো আমরা মিলেমিশে আবার আগের মতো সংসার করা শুরু করে দিই। মুন্নি, ভাবি যেহেতু এই বাড়িতে পার্মানেন্টলি বউ হিসাবে থাকবে, তাকে সবাই মেনে নিচ্ছে, তোমাকেও বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।